আমাদের আজকের অবস্থান হচ্ছে ফৌজদারি কার্যবিধি। ফৌজদারি কার্যবিধি অনেকগুলো প্রশ্ন দেখলাম, অনেক। ফৌজদারি কার্যবিধি প্রশ্নের অভাব নাই। তবে যেগুলো আমরা পরীক্ষার জন্য পড়বো সেগুলো আমরা একটু দেখবো। যেহেতু ফৌজদারি কার্যবিধি সংশোধন হয়েছে কয়েক জায়গায়, তো ওই ধারাগুলো খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। ফৌজদারি কার্যবিধির এই 42 থেকে 45 যদি আমরা একটু চিন্তা করি, এখান থেকে যদি আসার চান্স থাকে তাহলে শুধু 42টাই পড়বেন। 43, 44, 45 দরকার নাই। তবে হ্যাঁ, একটু কথা আছে, সবাই একটু মনোযোগ দেন। যেহেতু সময় চলে আসছে, খুবই অল্প সময়, যে জনসাধারণ সহায়তার ক্ষেত্রে এই 42 ধারাটা ইম্পর্টেন্ট। প্যানেল কোড এখানে দুইটা সেকশনের সাথে কানেক্টিভিটি রয়েছে। একটা হচ্ছে যখন জনসাধারণ সাহায্য করতে বাধ্য, এটা 42 বলতে যখন সাহায্য না করে তখন আমরা প্যানেল কোডের 187-তে আমরা কি দিচ্ছি, সাজা দিচ্ছি। আর যখন কোনো তথ্য প্রদান, কোনো কোনো কিছু কোনো জমির আইল, কোনো জমির ক্ষেত বা জমির আইল বলে আর কি, বা জমির উপরে বা জমির ভিতরে কোনো একটা সংবাদ, কোনো একটা লাশ পাওয়া গেল, সেই ক্ষেত্রেও যদি সংবাদ না দেয় তখন কিন্তু পেনাল কোডের 176। খেয়াল রাখবেন, 44 এবং 45 এই যে পেনাল কোডের ব্যবহারটা একটু ব্যতিক্রম। এখন শর্ট টেকনিকে আমরা আগায় যাব। এখানে 42 থেকে 45 পর্যন্ত শুধু ইম্পর্টেন্ট হচ্ছে 42, যেগুলো যেটা বলতেছে সেগুলো নোট নেবেন। নোট নিবেন ও, এবং ওই ধারাটা সবসময় ওই 42-এ কি কি আছে, কয়টা পয়েন্ট আছে, এই অল্প সময়ের ভিতর পড়ে ফেলবেন। কিন্তু 44 45 পড়া দরকার নাই, যেটা না করতেছি একটু এড়িয়ে যাবেন, বাট 42টা পড়ে যাবেন। আচ্ছা, এখন আসেন 46 47 এবং 46 থেকে একেবারে 53 পর্যন্ত। এখানে এখানে একটু বলি, 46-এর ক খ ঘ ঘ উম, আমি ধরে নিয়েছি এবার এই 46-এর ক থেকে উম পর্যন্ত একটা প্রশ্ন থাকার চান্স আছে। 46 থেকে যদি প্রশ্ন করা হয় গ্রেপ্তার কিভাবে করা হবে, সবাই একটু মনোযোগ দেন। গ্রেপ্তার কিভাবে করা হবে, অ্যারেস্ট হাউ টু বি মেড, আপনাদের যেটা আছে মেন বই, এটা একটু শুধু গ্রেপ্তারের সংজ্ঞাটা বলা হয়েছে 46, সংজ্ঞা বলে নাই। আসলে গ্রেপ্তারের স্পেসিফিক ভাবে কোথাও সংজ্ঞার কথা বলা হয় না, তবে পিআরবি 316, এই 46-এর সাথে পিআরবি 316 যদি আপনার পিআরবি পড়ে থাকেন, আমরা পড়াইছি আপনাদেরকে এবং গ্রেপ্তারের সংজ্ঞাটাও আপনাদের দেখাইছি। এই পিআরবি 316 স্পষ্ট ভাবে বলছে, আপনারা ভিতরে দেখবেন যে তিনি গ্রেপ্তার কাকে বলে। গ্রেপ্তার অর্থ হচ্ছে আটক বা রোধ করা, খুব সুন্দর ভাবে স্পষ্ট ভাবে লিখছে এবং আমি সংজ্ঞাটা আপনাদের দেখাই। কেউ কোনো কথা বলবেন না, ক্লাসে ঢুকছেন চুপ করে বসে থাকেন, খালি কি কি ইনস্ট্রাকশন দেয় সবগুলো পড়বেন। তাহলে আমরা 46-এর ক থেকে উম পর্যন্ত আমরা একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যদিও এখানে আসে সবসময় খেয়াল হবে 46 ক থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। বুঝতে পারছেন, 46-এর ক অর্থাৎ গ্রেপ্তারের পদ্ধতি এবং গ্রেপ্তারকারী কর্মকর্তা কর্তব্য। যদি আবার আপনারা এই গ্রেপ্তারের পদ্ধতি এবং গ্রেপ্তারের কর্মকর্তা আবার পুরো এই 46 থেকে 53 পর্যন্ত দিয়ে আইসেন না, যেহেতু আলাদাভাবে আপনাদের প্রশ্ন করা হয়েছে। 46-এর ক থেকে উম পর্যন্ত আলাদা প্রত্যেকটা ধারা এবং বিধি থেকে, এই উপবিধি থেকে বা উপধারা বা দফা যাই বলেন না কেন, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কোশ্চেন। 46 একরকম, 47 ক একরকম, খ একরকম, গ একরকম, উম। তাহলে আমরা ক থেকে উম পর্যন্ত একটা প্রশ্ন নিতে পারি, কিন্তু পড়তে হবে এখানে পাঁচটাই। আমি যদি আমি ইম্পর্টেন্ট দিলাম, যদি আমি ইম্পর্টেন্ট দিলাম 46-এর কটা, আমার কাছে মনে হলো, কেন মনে হলো, দেখেন 46-এর কতে বলছে গ্রেপ্তারের পদ্ধতি এবং গ্রেপ্তার কর্মকর্তার দায়িত্ব, এখানে মোটামুটি অনেকগুলো কথা চলে আসে। বাট 46-এর খতে বলতেছে বলতেছে সরকারি রেজিস্টার, আপনি থানার যে রেজিস্টার গুলো রয়েছে, 46টা রেজিস্টার যে থানা মেনটেন করেন এবং সাধারণ ডায়েরিতে গ্রেপ্তার লিপিবদ্ধ করেন, গ্রেপ্তার সময় তথ্য প্রদান করবে, এবং কোন কোন রেজিস্টারে এই গ্রেপ্তার সময় তথ্যগুলো, এই কথাগুলো রয়েছে, কয়েকটা রেজিস্টার মেনটেন। 46 গতে বলছে গ্রেপ্তার সঙ্গে তথ্য সংরক্ষণ এবং তথ্য সংরক্ষণের প্রদর্শন তথ্য মনোনীত পুলিশ কর্মকর্তা, লেস ইম্পর্টেন্ট। একজন গ্রেপ্তার করতে যে একজন মনোনীত পুলিশ কর্মকর্তা থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু এটা পরীক্ষায় আসার মতো না। তবে 46 গ্রেপ্তারিত ব্যক্তির স্বাস্থ্য নিরাপত্তা, এটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ পিআরবি 312-তে বলা রয়েছে আমাদের, যারা আহত হবে মেডিকেল এক্সামিনেশন 100% কথা বলছে, যে আহত ব্যক্তির মেডিকেল পরীক্ষা। আচ্ছা, তবে মেডিকেল পরীক্ষা করতে কিছু বিধানও রয়েছে।
চিকিৎসা কর্মকর্তা দ্বারা গ্রেপ্তার, এবং চিকিৎসা কর্মকর্তা যিনি চিকিৎসা করবে গ্রেপ্তার ব্যক্তির কিভাবে পরীক্ষা করবে, কেন এই পরীক্ষাগুলো আসছে অবশ্যই খেয়াল রাখতে হবে। যখন কোনো থানায় কোনো আসামি ইন্টারেনিং প্রবেশ করলো, তখন ওই থানায় যখন ডিউটি অফিসার রুমে যাওয়ার সাথে সাথে এবং কি থানা হাজতে যাওয়ার আগ মুহূর্ত এখানে কিছু কার্যক্রম রয়েছে, আপনার একটু মোটামুটি পড়ছেন। তাহলে আমি বলবো যে 46-এর ক থেকে ম পর্যন্ত এই 5টা সেকশন মুখস্থ করে ফেলবেন এবং গুরুত্ব দিবেন ক। আর ওইদিকে বললাম 42, আর 46টা হচ্ছে সংজ্ঞা। তাহলে আমি কিন্তু পাঠ করে দিচ্ছি, একেবারে পাঠ করে দিচ্ছি, এগুলো আমি আলোচনা করবো এবং আপনাদের যার যেটা না আমি দিয়ে দিব। এগুলো আমি যেহেতু পরীক্ষা চলে আসছে, এখন আর ওই বিস্তারিত ভিতরে ক খ গ কি আছে এমসিকিউ আমার সময় নেই, এখন হচ্ছে প্রশ্ন ধরায় দেওয়া, কোনগুলো রিটেনের প্রশ্ন, এখন রিটেনের প্রশ্ন ধরায় দেওয়া। আচ্ছা, এখন আসেন 47 থেকে 53 পর্যন্ত কি আসতে পারে। যদি প্রশ্ন করে যে গ্রেপ্তারের পদ্ধতি বা নিয়মাবলী আলোচনা করো, যদি প্রশ্ন করে গ্রেপ্তার কি, গ্রেপ্তারের পদ্ধতি বা নিয়মাবলী আলোচনা করে, তাহলে অবশ্যই 46 থেকে 53 পর্যন্ত লিখবেন। তবে খেয়াল রাখতে হবে এখানে আপনার একটু একটু করে যে গ্রেপ্তার করতে গেছেন, এখানে কিন্তু এই 46 থেকে 53 পর্যন্ত এখানে একেবারেই শর্ট করে আপনি এখানে যে মেন লাইন সূচিটা যখন পড়বেন, যে গ্রেপ্তার নিয়ম, গ্রেপ্তার করতে কি গ্রেপ্তারের প্রতি কর্মকর্তার কিছু দায়িত্ব রয়েছে, এক লাইনে শেষ করতে হবে। এবং আমি সরকারি রেজিস্টার মেনটেন করব, গ্রেপ্তার রেজিস্টার নোট করব, এবং মনোনীত হিসেবে আমাকে নিয়োগ করলে আমি দায়িত্ব পালন করব। এবং গ্রেপ্তারকৃত ব্যক্তি যাকে আমি গ্রেপ্তারকৃত যাকে আমি গ্রেপ্তার করতেছি তার স্বাস্থ্য অবশ্যই, তার নিরাপত্তা দিয়ে খেয়াল রাখবো। এবং গ্রেপ্তারকৃত চিকিৎসক দ্বারাও আমি তার দেহটা ভালো করে পরীক্ষা করব এবং তার একটা সার্টিফিকেট নিব। এই বিষয়গুলো একেবারেই একেবারে পড়ে যাবেন। এই এই 5টা পড়ার কিছু ফায়দা থাকবে, যেটা হচ্ছে আপনার পরবর্তী ইয়েতে লিখতে পারবেন। আর 47-এ বললামই তো, 47 থেকে 53 মধ্যে এখানে কি, এখানে হচ্ছে জাস্ট একটা পদ্ধতি, যে গ্রেপ্তারের যে একটা পদ্ধতির কথা বলেছে। 47-এ বলছে যে স্থানে গিয়ে প্রবেশ করবেন সে স্থান তল্লাশি করবেন। 48 বলছে যেখানে ঢুকতেছেন প্রবেশের সুযোগ না পেলে কি করবেন, এবং সুযোগ যদি না পান সেখানে ভেঙে ঢুকবেন 48, আবার ভেঙে আবার বের হবেন 49। 51 গ্রেপ্তারকৃত ব্যক্তি দেহ তলে, শুধু এখানে পিআরবি 322, এবং নারীর ক্ষেত্রে 52, এখানেও 322। 53 হচ্ছে যদি আপনি যেখানে গ্রেপ্তার করতে গিয়েছেন সেখানে গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে গ্রেপ্তার করতে করতে গিয়ে যদি গ্রেপ্তারকৃত ব্যক্তি ছাড়াও যদি কোনো অফেন্সিভ ওয়েপন্স বা পাওয়া যায় বা আপত্তিকর অস্ত্র পাওয়া যায়, সেক্ষেত্রেও সিআরপিসি 103-2, পিআরবি 280, যেটা হচ্ছে 53-র সাথে লিখবেন, যেটা হচ্ছে গ্রেপ্তারকৃত সেটাকে জব্দ তালিকা করবেন। দেখেন পাশাপাশি ধারাগুলো বলে দিচ্ছি, পারলে নোট করবেন, যেগুলো যেগুলো বলছি এগুলো নোট করবেন। এটা একেবারেই শর্ট করে দিচ্ছি, বলে দিচ্ছি যে কি কি কোশ্চেন। তাহলে আমাদের কয়টা কোশ্চেন গেল, আমাদের প্রশ্ন গেল, সবাই নোট করবেন, 42, 46, 46 সালে গ্রেপ্তারের সংখ্যা গেল, আর এখানে এইখান থেকে 46তম দুইটা, আর 46 থেকে 53 মধ্যে 3টা প্রশ্ন হয়ে গেল। এখন 54 এবং 55 ক, এটা এটা আলাদা একটা প্রশ্ন। যে যদি প্রশ্ন করে যে ফৌজদারি কার্যবিধানে কোন কোন অধর্তব অপরাধীকে বিনা কারণে গ্রেপ্তার করা যায়, এটা একটা প্রশ্ন। অধর্তব্যের ক্ষেত্রে যে ফৌজদারি কার্যবিধির অনেকগুলো সেকশন চলে আসে। বাট যদি বলে পুলিশ অফিসার কখন পূর্ণাবৃত্তি গ্রেপ্তার করতে হবে, কখন, তখন 54 এবং 54 ক একসাথেই। যে 54 এবং 54-এর আমাদের যে সংশোধিত হয়েছে এটা ভালো করে পড়ে যাবেন, যে বললাম তো যেটা সংশোধিত হয়েছে এটা ভালো করে পড়ে যেতে হবে, মাথায় রাখতে হবে আমাদের। তাহলে এটা একটা প্রশ্ন। এখন 55, 56, 57, 56 একের দরকার নাই, 56-র কোনো কিছু নাই। 55, 57, 58, 58 হচ্ছে এটা একটু নিবে রিটেনের কাজে লাগে, যখন আপনি অন্য এলাকায় আসামিকে কোন গ্রেপ্তার করতে যাবেন, অপরাধীকে অনুসরণ করবেন, তখন এই রিটার্নের ক্ষেত্রে আপনার এই অন্যান্য আমরা যে প্রশ্ন মিলে আসে 58 থেকে, যে অপরের এখতিয়ারভুক্ত বা অন্য অপরাধীকে অন্য এলাকায় গ্রেপ্তার করতে গেলে এখতিয়ার অনুসরণ, মানে জুরিডিকশন অনুসরণ করতে পারবেন, এই 58 বলে। এই 55, 57 এই দুইটা থেকে একটা ইম্পর্টেন্ট অধর্তব্যের ক্ষেত্রে, এইসব খেয়াল রাখবেন। 58 তো গেলে 59 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 59টা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি আহ, যে প্রাইভেট পার্সন যারা যারা বেসরকারি লোক বলতে পারেন বা ব্যক্তিগত ব্যক্তি কর্তৃক গ্রেপ্তার এবং গ্রেপ্তারের পর করণীয় কি, এটা একটা 59-এর 1, 2, 3 আছে, সুন্দর করে লিখে দিবেন, কোনো সমস্যা নেই। একেবারে এখন যেগুলা দিচ্ছি একটা চূড়ান্ত ভাবে দিচ্ছি, ভালো করে পড়ে ফেলুন ভাই, একেবারে সময় কম।
আর বসে থাকার মতো নেই, এখন আমরা লিখিতর জন্য অনুরোধ। 60, 61, 62, 63 একেবারেই আমি বাদ দিয়ে দিলাম। এই একেবারেই 64, 65 পর্যন্ত বাদ দিলাম, এগুলো কোনো কিছু নাই, এগুলো হচ্ছে এমসিকিউ, এই যে বাদ দিয়ে দিচ্ছে আপনাদের সামনে, এখানে কিছু নাই। এই যে এখন 66টা ইম্পর্টেন্ট। যখন 58 আপনি অপরাধীকে 58 66 মনোযোগ দেন, অপরাধীকে যখন অন্য এখতিয়ার অনুসরণ করে অন্য এলাকায় গিয়ে গমন করবেন, তখন 66 চলে আসতে আসছে যে পলায়ন, আসামি যখন কোনো পলায়ন করবে সেই ক্ষেত্রে অনুসরণ এবং পুনরায় গ্রেপ্তার করার ক্ষমতা রয়েছে 66। তবে এই কথা রয়েছে যখন আপনি গ্রেপ্তারটা করবেন তখন অবশ্যই 67 বলতেছে 47, 48, 49 বিধান 66-র অধীনে গ্রেপ্তারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ভেরি ইম্পর্টেন্ট, 58, 66, 67, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিনটা মিলে একটা কোশ্চেন আসতে পারে, তিনটা মিলে একটা একটা প্রশ্ন হতে পারে, দেখবেন বিভিন্ন গাইডে তাই কথা বলা রয়েছে। এখন যেটা হচ্ছে 67 বলেই দিছি যে যেগুলো হচ্ছে সংসদে সেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে যে গ্রেপ্তার সংক্রান্ত যদি কোনো ব্যক্তি প্রতিপালন না করে তার ক্ষেত্রে পদ্ধতি কি হবে, তখন 67 এটা একটা রিটার্ন সংক্ষেপে আসতে পারে, ছোট একটা প্রশ্ন আসতে পারে 67 67 তাহলে আমরা এখানেও প্রশ্ন পাইলাম যে এখানে ভাগ করে দিলাম 55, 57 থেকে একটা প্রশ্ন, 58, 59 এগুলো আলাদা, 58-র ক্ষেত্রে এই এই যে এখানে ভাগ করে দিছি, আর এটাও একটু আলাদা করে দিলাম, 67 কটা এখানে ভাগ করে দিছি। আচ্ছা, এখন 68 থেকে 74 পর্যন্ত একইবারেই এখানে একটা প্রশ্ন, 68 থেকে একটা প্রশ্ন, 74টা একটু আলাদা করে দিতে হবে, কারণ হচ্ছে 68 থেকে 73 পর্যন্ত একটা প্রশ্ন, সেটা হচ্ছে সমন কি, সমন জারির পদ্ধতি কি। একেবারেই 68 সমনের ফর্ম, সমন কিভাবে জারি করবেন, সমন জারি পরিবেশন করবেন, সমনের স্বাক্ষর নিবেন, যাকে সমন জারি করা তাকে পাওয়া না গেলে সমন জারি, এবং সমন জারি যদি সম্ভব না হয় তার পদ্ধতি কি, সরকারি কর্মচারীর সমন জারি এবং এখতিয়ার সময় বাইরে সমন জারি। 74 ধারাটা এটা আলাদা একটা প্রশ্ন। 68 থেকে 73 পর্যন্ত সমানজারি, তবে বলছে যে সমানজারি যিনি সমানজারি করেছেন তিনি যদি ওই জারিকারী অফিসার কর্মতা বা কর্মকর্তা বা অফিসার যদি উপস্থিত আদালতে উপস্থিত না থাকে, তাহলে এই সমানজারিটা কিভাবে প্রমাণ করা যাবে, সমানজারির পদ্ধতি কি, প্রমাণের পদ্ধতি কি, সেটা হচ্ছে 74। সমানজারির পদ্ধতি যদি আসে পরীক্ষায়, সমানজারির যে জারিকারী কর্ম উপস্থিত নয়, তাহলে এই উক্ত সমানজারি কিভাবে প্রমাণ করবেন। 74 যে কথাটা বলা আছে কয়েকটা লাইনে উঠাই দিলেই কারেক্টার কিছু না। এখানে দুইটা প্রশ্ন হইল, 68 থেকে 74 পর্যন্ত দুইটা প্রশ্ন। আবার অনেক সময় প্রশ্ন করে এরকম যে আরেকটা এখান থেকে প্রশ্ন করে সরকারি কর্মচারীর উপর সমানজারির পদ্ধতি কি, এটা একটা প্রশ্ন আসতে পারে। খ দিতে পারে, খ নাম্বার প্রশ্ন সেট করতে পারে যে সরকার প্রজাতন্ত্রের উপর সমানজারি পদ্ধতি, একজন সরকারি কর্মচারী রয়েছেন, তার আদালত বা যখন কোনো যেমন নাজমুল কোনো একটা ইউনিটের প্রধান, তখন ওখানে সমানজারি ওখানে কর্মরত হয়েছে রাজু, তো ওখানে কোর্ট থেকে আসছে একটা সমন, তখন এটার পদ্ধতিটা কি হবে। অবশ্যই ইউনিট বরাবর পাঠাবে, ইউনিট কি করবে, যেখানে সে দায়িত্ব রয়েছে কর্মরত সেই অফিসার ইনচার্জ বা সেই ইউনিটের বা সেখানে যে যার দায়িত্ব আছে তাকে পাঠাবে, সে কি করবে, সে সেটা আবার রিসিভ করে সে ডাক মারফতে তাকে এক কপি দিয়ে তার প্রাপ্তি স্বীকার করে পরবর্তীতে ডাক মারফতে কি করবে, ফেরত প্রদান করবে। 75 থেকে একেবারেই 86 পর্যন্ত এখানে একটা প্রশ্ন। এই 75 থেকে 86 পর্যন্ত একটা প্রশ্ন, তবে এখানে হচ্ছে এখানে বাদ দিবেন আপনার হচ্ছে এই যে 77 এবং 78, এই জমির মালিকের উপর পরোয়ানা এগুলা এখন পরীক্ষা আসে না। তো 75 এবং আরেকটা হচ্ছে 76, আদালত জামানত নিরাপত্তা গণ্ডিত দিতে পারে, এটাও বাদ দিতে পারেন যে কয়টা ক্ষেত্রে জামানত দেবে, এগুলো পরীক্ষা আসে না। তাহলে 75 থেকে 86 পর্যন্ত একটা প্রশ্ন যে গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে বা গ্রেপ্তারি পরোয়ানা কি, গ্রেপ্তারি পরোয়ানা তামিলের পদ্ধতি আলোচনা করে। একটি থানা থেকে যখন একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, থানা সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়, তখন এটাকে এক্সিকিউট করার জন্য বা এক্সিকিউশন করার জন্য এর পদ্ধতিটা কি। পদ্ধতিটা হচ্ছে অবশ্যই গ্রেপ্তারি পরোয়ানা আপনি অবশ্যই থানা আসলে জিডিতে নোট দেন বা সংশ্লিষ্ট রেজিস্ট্রার করেন, যাকে ইন্ডুস করা হয় উনি কি করেন, অবশ্যই অবশ্যই তিনি নিজে জারি করেন অথবা অন্য কাউকে তো জারি করতে পারেন। এবং খেয়াল রাখতে হবে গ্রেপ্তারকারী আপনি যখন এই কি বলে এটাকে, যখন আপনি সমন না, এই গ্রেপ্তার পরোয়ানার ক্ষেত্রে অবশ্যই যাকে আপনি গ্রেপ্তার করতে যাচ্ছেন তার নাম ঠিকানা, তার বা যে ঠিকানাটা তার সঠিক আছে কিনা, তার এবং তার যাকে অ্যারেস্ট করতে গেছেন সে যদি বলে যে আমাকে গ্রেপ্তার করছে কারণটা কি, এবং বলা হয়েছে সেটা 80-তে আমরা বলছি গ্রেপ্তারের পরোয়ানার বিষয়বস্তু অবহিতকরণ বা বিজ্ঞাপিতকরণ, যেটা আপনারা বলবেন। তাহলে 75 গ্রেপ্তারি পরোয়ানা ফর্ম এবং গ্রেপ্তার পরোয়ানা কার্যকরিতা অব্যাহত থাকে। এখানে ওই যে বলছে এখানে একটা প্রশ্ন আছে
75 থেকে 2-3টা প্রশ্ন, পিআরবি 75 2 এর সাথে পিআরবি 323, যেটা হচ্ছে এখানে 315, বলছে যে গ্রেপ্তারি পরোয়ানা কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকে, এর কার্যকারিতার সম্পর্কে বলছে 75, খেয়াল রাখবেন। এবং যেটা হচ্ছে একাধিক ব্যক্তির বিরুদ্ধে পরোয়ানা হতে পারে, জমির মালিকের উপরেও হতে পারে 78, এবং পুলিশ কর্মকর্তার নির্দেশিত স্পেসিফিক ভাবে হতে পারে 79। গ্রেপ্তারি পরোয়ানার বিষয়বস্তু দেখাবেন, অবৈধ করবেন অভিযুক্তকে বা আসামিকে 80, এবং গ্রেপ্তারকৃত বিলম্ব না করে আদালতে প্রেরণ করবেন 81, এবং গ্রেপ্তার পরোয়ানার যে কোনো কোথায় গ্রেপ্তার পরোয়ানা কার্যকর আছে 82 কথা বলছে, এবং স্থানীয় এখতিয়ার বাইরে কার্য গ্রেপ্তারে প্রেরণ করা যাবে হচ্ছে 83, এবং যখন স্থানীয় এখতিয়ার বাইরে কোনো পুলিশ কর্মকর্তার প্রতি নির্দেশে গ্রেপ্তার পরোয়ানা করবে তখনকার পদ্ধতি 84, এবং যার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি হয়েছে তাকে গ্রেপ্তার পর আপনি যার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করে হয়েছে এবং গ্রেপ্তারের পর পদ্ধতি কি, ভেরি ইম্পর্টেন্ট, 85 86 86টা যদি ম্যাজিস্ট্রেট আসবে না, যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে হাজির করেছেন এবং ম্যাজিস্ট্রেট হাজির করলে ম্যাজিস্ট্রেট তার করণীয় এই। এখান থেকে একটা প্রশ্ন, এগুলো একটু দেখে নিবেন। 87 88 89, 87 88 90 এইগুলো হচ্ছে এক একটা আলাদা আলাদা প্রশ্ন। এই 87 88, 87 88 হচ্ছে আলাদা আলাদা প্রশ্ন। যে পলাতক ব্যক্তির ঘোষণা, যে হুলিয়া, ক্রোক, হুলিয়া কি, ক্রোক কি, হুলিয়া কি, ক্রোক কি, এবং প্রকৃতি সম্পত্তি পুনঃস্থাপন কি, ফেরতের পদ্ধতি কি, খেয়াল রাখবেন, মনোযোগ দেন। যেখানে বলছে হুলিয়া কি, এখানে একটা প্রশ্ন আসতে পারে। 87 88, ক্রোক কি, ক্রোকের পরবর্তী কার্যক্রম কি, এবং ক্রোককৃত সম্পত্তি ফেরত দেওয়ার পদ্ধতি কি, 89টা ভেরি ইম্পর্টেন্ট। যদিও কার্যক্রমটা আদালতের 2 বছরের মধ্যে হাজির হতে পরে ফেরত দিতে হবে, তবে আমাদের হচ্ছে হুলিয়া এবং ক্রোক এর মধ্যে পার্থক্য আসতে পারে, বা হুলিয়া কি, হুলিয়া জারি পদ্ধতি কি, খেয়াল রাখবেন। এখানে একটা কোশ্চেন, এখানে 3টা কোশ্চেন বলা ছিল, এখানে 87 94 3টা কোশ্চেন। এখানে হচ্ছে 90 আর হচ্ছে 91 93, 93টা দরকার নেই, 93 এখানে কিছু নাই। 90 হচ্ছে কখন সমনের পরিবর্তে অতিরিক্ত পরোয়ানা জারি করা যায়, এটা একটা কোশ্চেন, এক লাইন উত্তর লিখবেন। তারপর হচ্ছে 91, সমন জারি করতে আদালতে হাজির করার জন্য তাকে কি বাধ্য করা হয়, মুচলেকা গ্রহণ করা যায় 91, এবং যদি কেউ হাজিরা বন্ডে যদি ভঙ্গ করে, হাজিরা হওয়ার জন্য যদি ভঙ্গ করে বন্ডে, তখন তাকে গ্রেপ্তারও করা যায় 92। এখানেও এই 90 91 92 থেকেও 3টা কোশ্চেন, ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট, এগুলো এক লাইন করে রিডিং করে নিবেন, মোটামুটি এক লাইন রিডিং করে পড়ে নিলে হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। আমারই কিছু নয়। অনেকে বলতেছে স্যার তো প্রশ্ন দেওয়ার কত 5টা না 10টা, এখন দেখি এই নেই মনে হয় 50টা হয়ে গেছে। পরীক্ষা হলে কিছু নিয়ে যান, খেয়াল রাখবেন, একটু খেয়াল রাখবেন। পুস্তক সহ পরীক্ষা, পুস্তক ব্যতীত পরীক্ষাটার জন্য একটু স্টাডি করবেন, তার মানে আপনাকে বলবেন আজকে থেকে শুরু হয়েছে রিটেনের প্রস্তুতি, পরীক্ষার আগ পর্যন্ত মনে করেন এটা হচ্ছে না দেখে লিখতে হবে। এখন যদি না দেখার প্রশ্ন কয়টা বেশি নিয়ে যেতে পারেন, আর পরীক্ষা হলে যেদিন পুস্তক সহ পরীক্ষা হবে, পুস্তক সহ হবে, তখন দেখবেন যে এই এতদিনের যে পরিশ্রমটা আমরা সার্থক। দেখবেন পুস্তক সহ পরীক্ষায় একেবারেই সবগুলো পুস্তক দেখার প্রয়োজন নাই, এতটা পরিমাণ আপনারা এই 1-1.5 মাস ইনশাল্লাহ স্টাডি করবেন। আর যদি এখন থেকে আমি একেবারে লেস করে দেই, পুস্তক সহ পরীক্ষায় সবাই খারাপ করবে, আমি চ্যালেঞ্জ দেবো। আচ্ছা, 93 ক খ গ, এখান থেকে একটা প্রশ্ন। এই 93 ক খ গ একটা কোশ্চেন, কিরকম প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের বাইরে কার্যকর গ্রেপ্তারি পরোয়ানা কিভাবে প্রেরণ করবে, অথবা বাংলাদেশের বাইরে থেকে প্রাপ্ত প্রক্রিয়া বাংলা জারি করবে, যদি কোনো বাংলাদেশের বাইরে থেকে না ওয়ারেন্ট আসে, একই অনুরূপে একই, আপনি যখন বিদেশেও পাঠাবেন বাংলাদেশের থেকে বাইরেও যাবে, একই প্রসেস অনুসরণ করবেন। 93 ক খ গ, এখান থেকে একটা কোশ্চেন আসার চান্স আছে, কনস্টেবল এএসআই বা সাব ইন্সপেক্টর যারা পরীক্ষা দেবেন। 94 95 কিছু নাই, 94 95 কিছু নয়, অন্যান্য দলিল বস্তু হাজির করার জন্য সমান, শুধু 94টা, 95 দরকার নাই, শুধু 94 দলিল বা অন্যান্য বস্তু হাজির করার জন্য সমান প্রেরণের পদ্ধতি কি। 96 97 58 99 100, এই এখান থেকে একটু কথা আছে, সবাই একটু মনোযোগ দেন। 96 থেকে 103 পর্যন্ত একটু কথা আছে, এখানে কয়টা প্রশ্ন দেখেন। প্রশ্ন আসবে তল্লাশি কি, এগুলো আলাদা শীট দিব, কোনো টেনশন নাই। তল্লাশি কি, তল্লাশি পরোয়ানা কি, তল্লাশি পরোয়ানার পদ্ধতি কি, কোন কোন ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা ইস্যু করা যায়, তল্লাশি পরোয়ানার সীমাবদ্ধতা কি, গৃহ তল্লাশির নিয়ম কি, গৃহ তল্লাশির আগে পরের সময় কি, তারপর এখতিয়ার বাইরে তল্লাশি করার পর বস্তু নিষ্পত্তি কিভাবে করবেন, এবং অন্যায়ভাবে আটকে তল্লাশির পদ্ধতি কি, এবং কোন স্থানে যদি আবদ্ধ কোন স্থানে যদি তল্লাশির অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা কি, এবং সাক্ষীদের উপস্থিত তল্লাশি করার বিধান কি,
এবং তল্লাশির সময় দখলদার উক্ত স্থানে উপস্থিত থাকতে পারেন কি? এখানে অনেকগুলো কোশ্চেন, 96 থেকে 103 পর্যন্ত প্রত্যেকটা এক একটা কোশ্চেন। এই জন্য খুবই সাবধান। কখন 96 কখন তল্লাশি পরোয়ানা জারি করবেন। 97 তল্লাশির নিয়ন্ত্রণের পদ্ধতি কি, একটা সেকশনই। যে তল্লাশি পরোয়ানার সীমাবদ্ধতার কথা বলছে, বলতে পারেন এই যে আমরা যেরকম ফৌজদারি আপনার যদি পেনাল কোডের যেরকম 99 ধারায় আপনার যেরকম সীমাবদ্ধতা রয়েছে, এই 96 থেকে 103 পর্যন্ত তল্লাশি করতে গেলে সীমাবদ্ধতা কোন সেকশন বলেন তো? এর সীমা 97 দ্বারা স্যার। কন্ট্রোলিং অফ সার্চ বলছে, বলছে এটা একটা লিমিট, আপনি ক্রস করতে পারবেন না। বলছে যে এখানে আছে সেখানেই আপনি তল্লাশি করবেন, বাট ইউ উইল নট বি লিমিট ক্রস করতে পারবেন না। এটা 97 ধারা, কে জানি বললো 98 ধারা, এটা কি 97 ধারা 97? 97 স্যার, আচ্ছা শুধু stop, 97। okay, বুঝতে পারছি, বুঝতে পারছি। 97, এই 97 বলছে আপনাকে যে বাসার প্রাং বা একটা স্পেসিফিক বলবে যে এখানে দলিলটা ওখানে রয়েছে, ওখানে তল্লাশি করবেন, আদারওয়াইজ দেওয়া যাবে না। গতবার যারা পরীক্ষা দিয়েছিল ওই যে জুবার জিজ্ঞাসা, মোটামুটি ভাবে আমরা শেষ দিকে একটা স্লাইডে সমস্ত প্রশ্ন নিয়ে এসে শুধু ধারা লিখছি, প্রায় 150 প্রশ্ন, তাতেই হয়ে গেছে, হলে যাদের মোটামুটি কম পড়ছে। কিন্তু এইবার আপনাদের জন্য একেবারে নোট টোট সব রেডি করে দিচ্ছি, একেবারে নোট টোট সব রেডি করে দিচ্ছি, তারপরে আপনাদের হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা দেখব, আর 106 থেকে 107, 8, 9, 10, এবার এটা হচ্ছে এবার এখান থেকে একটা কোশ্চেন আমি ভাগ করে দিচ্ছি আপনাদেরকে, একেবারে ভাগ করে দিচ্ছি। 106টা দরকার নাই, 107, 108, 109, 10 এখান থেকে একটা রিটেনের প্রশ্ন আসতে পারে যে বলতে পারে রাষ্ট্রদ্রোহ বিষয় প্রচারের ব্যক্তি সদর মুসলেকার বিধান কি, অথবা ভব করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 107 থেকে 110-এর ভিতর প্রশ্ন হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে 109, 10, এই দুইটা ইম্পর্টেন্ট। যদি কেউ রিটার্নের জন্য যদি প্রশ্ন করে এই দুইটা থেকে করবো, অন্য করবো রাষ্ট্রদ্রোহ বিষয় প্রচার সদর মুসলেকার দেয় না। 109, 10টায় আমাদের পুলিশের কাজ যে ভব করে সন্দেহভাজন ব্যক্তি থেকে সদর মুসলেকার নিরাপত্তার বিধান কি, অভ্যাসগত অপরের কাছ থেকে সদস্য নিরাপত্তার বিধান কি। 110 এগুলো আমরা কয়েকদিন আগে যে পিআরবি পড়তে গিয়ে 227, 290, 90 পর্যন্ত আমরা পড়েছিলাম। 124 এটা, এটা হচ্ছে যে বিনা পড়ায় যখন আপনি গ্রেফতার করতে যাবেন, 124-এর 3 মেবি, 124-এর 3 বিনা পড়ায় গ্রেফতারের ক্ষেত্রে আমরা লাগাই যে নিরাপদে ব্যর্থতার কারণে কারাবন্দি মুক্তি করার ক্ষমতা, বাট এখানে যদি মুসলেকা দিতে যদি শর্তগুলো লঙ্ঘন করে তাকে বিনা পড়ায় গ্রেফতার, এই কথাগুলো বলা রয়েছে। এগুলো আমরা দেখবো, এগুলো প্রশ্ন যেগুলো এগুলো আমরা আপনাদের মাথায় দিয়ে দেবো, সমস্যা নেই। 127, 28, 30 কার্যবিধি কানেক্টেড এর সাথে পিআরবি কানেক্টেড, বেআইনি সমাবেশ সংক্রান্ত, এখানে একটা একটা রিটেন অবশ্য দেখেন। কার্যবিধিটা যদি একটু ভালো করে যে কদিন আছে স্টাডি করতে পারেন, অন্যান্য গুলো শেষ হয়ে যাবে 12 গুলি। 127, 28, 29, 30 পিআরবি হচ্ছে 141, 42, 43, আর পেনাল কোডের 141 এবং 143 যেটা বেআইনি সমাবেশের সংক্রান্ত। পুলিশ আইন কত? পুলিশ আইন 30-এর 1, 2, 3 এবং 30-এর কর 1, 30-এর কর 2, এবং পিআরবি হচ্ছে 154, 55, 56। ক্লিয়ার? এই 127, 28, 30 সাথে বেআইনি এখান থেকে যদি প্রশ্ন আসে এখান থেকে আসবে না। ডিরেক্টলি বেআইনি সমাবেশ কি, বেআইনি সমাবেশের প্রতিরোধ করলে পুলিশের কি কি ক্ষমতা দেওয়া হয়েছে, পুলিশের কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে এখানে। 127, 29 থেকে একটা প্রশ্ন। কানেক্টেড কি কি বললাম? পিআরবি বলছি 154, 55, 56, পুলিশ আইন বলছি কত? 30-এর 1, 2, 3 বলছি কত? 30-এর কর 1, 30, অর্থাৎ বৈধ জনতা কখন অবৈধ জনতা পরিণত হয়, অথবা বৈধ জনতা কি বা অবৈধ জনতা কি। ঠিক আছে? তারপর আর কি বললাম এখানে? আর হচ্ছে 127, 142, 128, 143 পিআরবি কানেক্টেড। যেগুলো বলতেছে এগুলো এখানে এখানে নোট করেন, এগুলো বহু আগে পড়ছি, এই জন্য এখন আপনাদের রিটেন দিব। ক্লাস অনেকে লিভ নিচ্ছেন, পরে কান্নাকাটি করবেন না, চিল্লাচিল্লি করতে পারবেন না। 149 থেকে একেবারেই হচ্ছে 153 পর্যন্ত একটা রিটেনের প্রশ্ন, যে পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রমগুলো কি কি। পুলিশের এখানে একটা রিটেনের প্রশ্ন 149 থেকে 153 পর্যন্ত। পুলিশের 149, 153 হচ্ছে পুলিশের প্রতিরোধমূলক বা ক্ষমতা সমূহ আলোচনা করা হয়েছে, যে আমলযোগ্য অপরাধ সম্পর্কে পুলিশের কর্তব্য থাকবে, আমলযোগ্য সংগ্রহ পরিমাণ তথ্য দিবে 150 সিনিয়রকে, এবং আমলযোগ্য অপরাধ হলে সেটা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে 151, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সরকারি ক্ষতি প্রতিরোধ করবে 152, এবং ওজন পরিমাপের যন্ত্র ওসির ক্ষমতা, থানা লাগে ওসির ক্ষমতা রয়েছে, পিআরবি 280 লিখতে পারেন, সমস্যা নেই। তাহলে 149, 55 থেকে একটা প্রশ্ন আমি কিন্তু ভাগ করে দিছি, এটা আমি পিডিএফ আপনাদের দিয়ে দেবো, সমস্যা নেই। 154, 55, 154, 55 দুইটা কোশ্চেন। 154 হচ্ছে এফএআর, 154-র ক্ষেত্রে আমরা পিআরবি এখানে আরো জেনারেল ডায়েরির সাথে কানেক্টে লিখি, 154, 55 সরাসরি জিডির ক্ষেত্রেও লিখি।
পিআরবি কত 317, পুলিশ আইন 44, একে ডিরেক্টলি 154 মধ্যে একসাথে আয় পড়ছে জিডি জেনারেল ডায়েরি ক্ষেত্রে। বলবে জেনারেল ডায়েরি কি, জেনারেল ডায়েরি কি কি বিষয় লিপিবদ্ধ করা হয়। তবে স্পেসিফিক যে প্রশ্ন আসে, যদি কার্যবিধির প্রশ্ন আসে যে আমলযোগ্য মামলা তদন্ত পদ্ধতি কি, অযোগ্য আমলযোগ্য না। যদি 154 থেকে প্রশ্ন আসে যে আমলযোগ্য মামলা তদন্ত আসবে পদ্ধতি, এটা অনেক বড় প্রশ্ন, প্রায় 40-50টা হচ্ছে আপনার পয়েন্টই আছে। আর 155 থেকে যদি আসে অযোগ্য মামলা তদন্ত পদ্ধতি কি, আর কিছু নাই। ক্লিয়ার? 156 এটা আমলযোগ্য মামলা তদন্ত পদ্ধতির একটা পয়েন্ট, সেই 156। 157 একটা কোশ্চেন, 157 আরেকটা কোশ্চেন যে মামলার তদন্ত থেকে আপনি আমলযোগ্য বা হ্যাঁ আমলযোগ্য মামলা কখন তদন্তের ক্ষেত্রে কখন আপনি বিরত থাকবেন, বা কোন কোন ক্ষেত্রে তদন্ত থেকে বিরত থাকা যায়। এটার সাথে পিআরবি আছে 257, এটার সাথে আছে পিআরবি 257। আপনাদের পিআরবি কিন্তু মোটামুটি ভালো করে পড়াইছে। যারা যারা একটু দুর্বল আছেন, কোর্স গুলা দেওয়া আছে, একদম ফ্রি করে দিছি, কোনো ই করি নাই। কোর্স গুলা একটু দেখবেন, কোন কোন সেকশন গুলা সময় আছে। প্রতিদিন যদি 5টা 10টা করে ভিডিও দেখেন না, অন্যান্য যে ফেসবুকে স্ক্রলিং করার চেয়ে ইউটিউব অন্যান্য গুলা এঙ্গেজ হচ্ছে, মুভি দেখার চেয়ে 5টা ভিডিও দেখবেন, অনেক কাজে লাগবে ভাই। 158 কোনো দরকার নাই, বাদ দিয়ে দিলাম। 160 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? এটা হচ্ছে একটা ছোট প্রশ্ন যে সাক্ষীদের উপস্থিত নিশ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তা ক্ষমতাটা কি, যে আপনি নোটিশ দিবেন, সাক্ষীদের হাজির করার জন্য নোটিশ দিবেন, কোন ধারা নোটিশ দিবেন? এই 160 ধারা নোটিশ দিবেন। 161 এটা একটা রিটেনের প্রশ্ন, একটাই রিটেন, যে পুলিশ কর্তৃক যে সাক্ষীদের জিজ্ঞাসাবাদের পদ্ধতি কি, 161। আরেকটা প্রশ্ন 162, যে কখন এই পুলিশের নিকট বিবৃতি স্বাক্ষর করার প্রয়োজন না, বিবৃতি ব্যবহার করা যাবে না, 162। আর কোন প্রকার প্রলোভন প্রদান নিষিদ্ধ, এটা হচ্ছে আইনগত অধিকার, এগুলো বিভিন্ন পয়েন্টে চলে যাবে 163। আইনগত যে অধিকারের ভিতরে যে আসামি রয়েছে সেটা হচ্ছে পড়ে যাবে। 164 এটা ম্যাজিস্ট্রেটের, এটা এবার গতবার আসছিল যে বিবৃতি স্বীকার লিপিবদ্ধ করার পদ্ধতি কি, 164, 364 এবং সাক্ষ্য 24 থেকে 30 আমরা লিখি আর কি। তাহলে 164 এটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের কার্যক্রম, তবে এটা একটু পড়ে যাবেন, আমাদের অনেক সময় লিপিবদ্ধ করার পদ্ধতিটা জানতে চায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 165, যেটা তল্লাশি, ওই যে আমরা যেরকম তল্লাশি করলাম তখন পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি এবং অন্যের পুলিশ অফিসার যখন ওসি অন্যের থানা এলাকায় যে তল্লাশি করে, এগুলি স্পেসিফিক প্রশ্ন। নিজ থানায়, অন্য থানায় পুলিশ কর্মকর্তা তল্লাশি 165, থানার ভারত যখন অন্য কোনো কোনো তল্লাশি পরোয়ানা জারি করে মুক্ত করেন, রিকুইজিশন দেন। 165 একটা প্রশ্ন, 166 একটা আলাদা প্রশ্ন। 167 যেটা হচ্ছে রিমান্ডের ক্ষেত্রে আপনি কাজে লাগাবেন। 167 হচ্ছে আপনি রিমান্ডের ক্ষেত্রে, 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করা না গেলে সম্ভব, কি করবেন পদ্ধতি। আমরা ওদিকে 61 পড়ে আছে, যে বলছিলাম যে অবশ্যই আসামিকে 24 ঘন্টার মধ্যে কি করবে, ফরওয়ার্ড করতে হবে আদালতে। কিন্তু যদি আপনাকে প্রশ্ন আসতে পারে রিমান্ড কি, রিমান্ড জারির পদ্ধতি কি, এটা সাব ইন্সপেক্টরদের কোশ্চেন। বাট 24 ঘন্টা তদন্ত যদি শেষ করতে না পারেন, তাহলে কি করবে, তখন রিমান্ডের আবেদন করবেন আরো জিজ্ঞাসাবাদের জন্য। 166 ক ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা রিটেনের প্রশ্ন। 166 ক যে প্রদর্শিত গ্রেফতার এবং আটক সংক্রান্ত ম্যাজিস্ট্রেটের কর্তব্য কি, আপনি যা যা পাঠাইছেন সেগুলো পর্যালোচনা করবে ম্যাজিস্ট্রেট। 168 কটা। 168 এটা হচ্ছে এটা টেলিফোন নাম্বার ওসি। আপনি থানা এলাকায় যা কিছু মামলা সংক্রান্তে ওসি কে জানাবেন, অবশ্যই এটা ওসি। আপনি 150 হলো সকলকে জানাবেন। 150 ধারাটা হচ্ছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো। 150 আই রিপিট, 150 সকলের ক্ষেত্রে, বাট এই 161 হচ্ছে আয়ের ক্ষেত্রে। আচ্ছা, 168 যে তদন্ত সময় রিপোর্ট, এবং 169 এটা হচ্ছে 169 সাব ইন্সপেক্টররা পড়বেন, কনস্টেবল এসআই যারা প্রয়োজন নেই এখানে মুক্তি দিবেন। সাব ইন্সপেক্টররা এই কখন আপনি সাক্ষ্য যদি অপর্যাপ্ত হলে অভিযুক্ত মুক্তি দিতে পারেন কিনা, এটা কিন্তু আয়ুর ক্ষমতা। এটা আয়ুর ক্ষমতা, ওসি একজন সাব ইন্সপেক্টর ছেড়ে দিতে পারে আসামিকে, এটা ক্ষমতা। 170 যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে অবশ্যই ছাড়তে পারবেন না, অবশ্যই ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবেন। 171 ছোট একটা প্রশ্ন, যে কেন অভিযোগকারীকে পুলিশের সঙ্গে বাধ্য করা যায় না, 171, এবং তাদেরকে হ্যান্ডকাপ লাগিয়ে আদালতে হাজির করা যায় কিনা, 171 কথা বলছে। আচ্ছা, 172 ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তদন্ত কার্যক্রম ডায়েরি সিডি কি, 172 পিআরবি 272। সিডি কি, কেস ডায়েরি কি, কেস ডায়ের প্রয়োজনীয়তা কি, কেস ডায়েরি লেখার পদ্ধতি কি, আমরা পিআরবি তে অনেক করেছি, 263 পড়েছি, 264 পড়েছি, এবং পিআরবি 68 পড়েছি। হেফাজত, কেস ডায়েরি হেফাজত সময় 68 পড়েছি, 262, 63 নিয়মাবলী গুলো পড়েছি। 173 চার্জশিট পুলিশ রিপোর্ট, চার্জশিট ফাইনাল রিপোর্ট, পিআরবি 275।
272, 275, সরি, 100 পুলিশ কর্মকর্তা রিপোর্ট, ভেরি ইম্পর্টেন্ট। সেখানে ভিতরে একটু ভিতরে ঢুকে পড়তে হবে। 173 ভিতরে অনেক কথা রয়েছে। চার্জশিট, ফাইনাল রিপোর্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 173 প্রশ্ন আসতে পারে। তো অন্তর্বর্তীকালীন প্রতিবেদন কি, অন্তর্বর্তী প্রতিবেদন তদন্ত রিপোর্ট কি, এটা যখন আপনি এটা অবশ্যই রিপোর্টটা দিবেন আদালতে। ম্যাজিস্ট্রেট পর্যালোচনা করে আসামিকে কি মুক্তি দিবেন না কি দিবেন, এখানে কি কারণে তাকে আটক করেছেন, কেন তাকে ছাড়া যাবে না, বিস্তারিত একটু লিখতে হবে। অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বেন এটা। আচ্ছা, এই রিপোর্টের ভিতরে আসামিকে কি দেয়, জামিন দেয়। পরবর্তী যদি না দেয়, পরবর্তী নাম বাদ দিতে পারে। যদি পরবর্তী তদন্ত যদি আরো কোনো নতুন কোনো তথ্য থাকে, পরে আবার চার্জশিটে তাকে তা নিয়ে আসতে পারেন, সমস্যা নাই এই রিপোর্টের মাধ্যমে। 173 তদন্ত সম্পন্ন করা বিধান, ক খ হবে দুইটাই ইম্পর্টেন্ট। 174 গতকাল আলোচনা করছি, 299 পিআরবি 299, 174 কারণ শেষ বলছে। এখানে সুরথাল কি, সুরথালের পদ্ধতি, প্রায় 20-25টা কোশ্চেন আছে সুরথাল থেকে। সুরথালের আপনার কোন কোন কারণে সুরথাল ওই প্রাণীতে ডুবে বা কোনো কি বলে এটাকে আত্মহত্যা করলে এই সুরথাল করার পদ্ধতি কি, এখানে একটা 174 থেকে স্পেসিফিক ভাবে প্রশ্ন। আপনি যদি পুরো প্রশ্ন লিখে যদি 174 লেখে, দ্যাটস এনাফ। 175 সুরতালের ক্ষেত্রে এটা হচ্ছে আপনি লোকজনকে ডাকবেন। যেমন ফৌজদারি কার্যবিধি 160 আর 175 পার্থক্য আছে, জানেন তো? মামলার যে কোনো মামলার ক্ষেত্রে আপনি 160 দ্বারা নোটিশ করতে পারেন, কিন্তু একমাত্র সুরতহালের ক্ষেত্রে মৃত্যু কেউ যদি মারা যেয়ে থাকে, এই 175 রাখবেন। আবার ওখানে মারা গেছে, ওখানে 160 দ্বারা নোটিশ দিয়ে আপনার মৃত ব্যক্তির ক্ষেত্রে সাক্ষী ডাকার সুযোগ নাই। খেয়াল রাখবেন, 160 এবং 75 পার্থক্য এতটুকু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। 176 মৃত্যুর কারণ সম্পর্কে ম্যাজিস্ট্রেটের অনুসন্ধান, যে থানা হাজতে আসায় মারা গেছে, থানা হাজতে আসায় মারা গেছে, এই ক্ষেত্রে 176-2 মেবি, এবং পিআরবি 302 খ, রাইট? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে স্যার। আর 176 আরটা হচ্ছে যেটা আমরা যেটা, হ্যাঁ, মৃতদেহের কবর থেকে উত্তোলনের ক্ষমতা। এখানেও একটা প্রশ্ন, ছোট প্রশ্ন আসতে পারে। এগুলা বললাম তো, এখান থেকে যেগুলো বললাম, কেউ যদি ছাড় দিয়ে যান, যদি ছাড় দিতে চান, যদি ছাড় দিতে চান তাদের বলবো, যারা একেবারে দুর্বল তারা ছেড়ে যাবেন। কোন জায়গায় ছাড়বেন, আমি এখান থেকে ছাড়ার কোনো বিষয় দেখি না। প্রশ্ন যদি পরীক্ষা নাও আসে, পরীক্ষা হলে যদি প্রশ্ন আপনি মনে করেন আমি কার্যবিধি প্রশ্ন দিলাম না, যদি প্রশ্ন না আসে, আপনি কার্যবিধি না পড়ে গেলে হলে যায়, মানে মনে হয় কোনো একটা অংশ বাদ রেখে আসছেন। কারণ পুলিশের এখন অনেক কার্যক্রম রয়েছে, বুঝতে পারছেন? যদি মনে করেন যে এখান থেকে শর্ট করে দিই, 10টা প্রশ্ন আমি দিতে পারি, কিন্তু আমার কাছে মনে হয় আমি ইনকমপ্লিট, মানে 50-50 না, ইনকমপ্লিট মনে হয় যে আমি কিছু করে আসিনি। আর প্রত্যেকটা জিনিসই আমাদের লাগে পুলিশ রিলেটেড, বুঝতে পারছেন? এখন আপনি মনে করেন প্রশ্ন 54টা পড়ে গেলেন না, 54 থেকে প্রশ্ন আসলো কিন্তু পারলেন না, এই খেয়াল রাখতে হবে যে আমি কোনোটাই বাদ দেওয়ার সুযোগ নেই। শান্তিরক্ষা মুসলিমের ক্ষেত্রে এখানে 107-8, 108-9-10 এই তিনটার ক্ষেত্রে আমি 109 এবং 110টা, এবার দিচ্ছি 109 যদি চান্স আছে, 109টা। আচ্ছা, এখন আসেন 182। ওই যে 177 থেকে ওগুলো বাদ দিয়ে দিছি, দরকার নেই ভাই। 182 কেন দিছি? কারণ হচ্ছে এখানে পিআরবি কানেক্টেড। পিআরবি কত, পিআরবি কত 182 সাথে কত স্যার পড়ছিলাম? 248। ভেরি গুড, কে বললো? মুসলিম না? মোস্তাফিজ স্যার। মুস্তাফিজ, গুড। যে অপরাধ সংগঠনের স্থান যদি অনিশ্চিত হয়, ঘটনাস্থল যদি অনেকগুলো হয়, একাধিক জেলায় সংঘটিত হয়েছে, 3 জেলায় একটা মামলা 3 জন আয়ও একই জায়গায়, 3টা মামলা আছে 3 থানায়, একটা মামলা অপরাধের সংগঠনস্থল অনিশ্চিত, একাধিক জেলায় সংঘটিত হয়েছে, অপরাধ চলমান হলে একাধিক কার্য অপরাধ অনুসন্ধান বিচারের স্থান কোথায় হবে? অবশ্যই যে একটা একটা জায়গা হবে। তিন তিন আদালতে তো করার সুযোগ নাই, 3টা মামলা হয়েছে, 3 জন আয়ও একটা জায়গায় উপস্থিত হয়েছে। যদি উপস্থিত হয় তো বাকি 2টা মামলা ট্যাগ হয়ে যাবে, ফাইনাল রিপোর্ট হবে, আর একটা মামলা চার্জশিট দিতে হবে। এটাই মাথায়, এইটুকু লিখেই আপনি 182 পিআরবি 248 দিতে আসবেন, একদম ফুল মার্ক পাবেন। 205-এর ঘ, ভেরি ইম্পর্টেন্ট, যে একই অপরাধের বিষয়ে নালিশি মামলা পুলিশের তদন্ত চলমান থাকলে অনুসরণ পদ্ধতি কি? আই রিপিট, একই অপরাধ যদি বিষয় নালিশি মামলা পুলিশের তদন্ত চলতে থাকে, একটা মামলা একই ব্যক্তি থানাও করছে আবার কোর্টে যায় মামলা করছে, কোর্ট যদি জানতে পারে যে থানা মামলা চলমান, তখন কোর্ট কি করবে? তারটা স্টপ করে রেখে দিয়ে থানার মামলাটার একটা অনুসন্ধান রিপোর্ট চাবে। যখন রিপোর্ট পাঠাবে, যখন দেখবে তার এই মামলা 5 জন আসামি, ওখানে 5 জন, যদি দেখে 5 জন আসামি চার্জশিট দিছে, তাহলে আর এটার দরকার নাই। যদি দেখে না, এখানে আসামি ছিল 5 জন, দিছে 2 জন, তখন তো সেটা স্টপ করে দিতে হয়, যে তার কাছে ছিল সেটা আবার পুনরায় আবার রিপোর্ট চাবে। এটা পড়ে দেখেন, খুবই চমৎকার, এটা আমার কিছু না।
337 থেকে 339 এখানে একটা প্রশ্ন, জেগে রাজশাহী কি, প্রশ্ন আসতে পারে সাব ইন্সপেক্টরদের, যে রাজশাহী কি, রাজশাহী কিভাবে ক্ষমা করবে 337, এবং ক্ষমা প্রদান নির্দেশ দিবে কে 38, এবং যাকে ক্ষমা প্রস্তাব দেওয়া হয়েছে তাকে তার বিচার করবে কত 339। ভেরি ইম্পর্টেন্ট এখানে 339 খ, যে আসামের অনুপস্থিতি বিচারের পদ্ধতি কি। শুধু এখানে ফৌজদারি কার্যবিধির সাথে কানেক্টেড নয়, অন্যান্য আইনেও রয়েছে আসামের অনুপস্থিতি বিচারের পদ্ধতি, ওই আইনগুলো এখানে লিখে দিবেন। বুঝতে পারছেন? 339 এখানে 339 ঘটা এখানে দরকার নেই, বিলুপ্ত হয়েছে বাধ্য দরকার নেই। তাহলে এখানে আমরা দেখলাম এখানে একটা প্রশ্ন আমি পার্ট করে ভাগ করে বের করে দিচ্ছি, এগুলো আপনাদের ইনশাল্লাহ শিটে দিব। 364 যেটা হচ্ছে 164 পরে আসছি, যে কিভাবে জন্মদিন লিপিবদ্ধ করবেন, ম্যাজিস্ট্রেটের কার্যক্রম আপনাদের না পড়লেও চলবে, কিন্তু একটু রিডিং নিয়ে যান যাতে ধারাটা লিখতে পারেন। 401 দণ্ড স্থগিত করা মুকুব করার ক্ষমতা, 401-3 এখানে মনে হয় একটা পয়েন্ট রয়েছে, 401-3 করে নেবেন। 403 যে একই অপরাধে একবার দোষী সাব্যস্ত হওয়ার খালা ব্যক্তি পুনরায় না করা, এটা হলো সাক্ষ্য আইনের সাথে কানেক্টেড। 40 সঠিক, যে ফৌজদারি কার্যবিধির স্যার একই অপরাধে যদি একবার দোষী সাব্যস্ত হয়, খালা পুনরায় তার বিচার করা যাবে না, 40 সাথে কানেক্টেড, এটা একটা প্রশ্ন। 412, 13, 14 এটা একটা প্রশ্ন, যে কোন কোন ক্ষেত্রে আপিল করা যায় না, এটা একটা প্রশ্ন। একেবারে সাজায় দিছি আপনাদের, একেবারেই সাজায় দিছি। এই আছে ক্লাসের রফিক আসছে? আচ্ছা স্যার রফিক ভাই ঢাকায় গেছিল, ওই যে রাস্তায় আছে। আচ্ছা ঠিক আছে, শুনতেছে মনে হয়। অভিযুক্ত, ক্লাসে আছে স্যার। আচ্ছা অভিযুক্ত দোষ স্বীকার করলে আপিল করার দরকার নেই, লঘু মামলা আপিল করা যাবে না, সংক্ষিপ্ত বিচারে আপিল করা, 3টা থেকে একটা প্রশ্ন সরাসরি প্রশ্ন করবে যে কোন কোন ক্ষেত্রে আপিল করা যায় না। 412, 13 শেষ। 496, 97 এখান থেকে একটা প্রশ্ন, জামিন কি, কোন কোন ক্ষেত্রে জামিন দেওয়া যায়, জামিন গ্রহণ পদ্ধতি কি, প্রশ্ন আসতে পারে। 496 কোন ক্ষেত্রে জামিন গ্রহণ করা হয়, ওসি জামিন দিতে পারে। আর যা অজামিনযোগ্য কি জামিন দেওয়া যায় কিনা, অবশ্যই দেওয়া যাবে। যদি স্ত্রী যদি গর্ভবতী হয়, এক্ষেত্রে অশিশু হয়, পাগল হয়, এক্ষেত্রে জামিন দিবে। 496 সাথে দুইটা প্রশ্ন, 496, 97 দুইটা প্রশ্ন। 509, 509 থেকে 511 পর্যন্ত এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে 500, যদি আমি নেই 511টা নিব, আর কোনোটাই নিব না। এখানে একটা নিতে পারেন 500 ময়নাতদন্ত রিপোর্ট, এই একটা নিতে পারেন ময়নাতদন্ত রিপোর্ট 509 আর এখানে নেবেন 511, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে পূর্ববর্তী দণ্ড কি বা পূর্ববর্তী দণ্ড খালাস কিভাবে প্রমাণ করে 511, যে পূর্ববর্তী দণ্ড খালাস প্রমাণের পদ্ধতি কি, আর রিপিট পূর্ববর্তী দণ্ড প্রমাণের পদ্ধতি কি 511। এখানে 509 ক বলছি, 511 পড়ে নিবেন। 523 থেকে 525 পুলিশ আইন কানেক্টেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার এখানে পিআরবি কানেক্টেড আছে, অনেকে লাগাই ফেলবেন। এখানে আর রয়েছে বেয়ারি সম্পত্তি কি, সন্দিগ্ধ সম্পত্তি কি, বেয়ারি সম্পত্তি কি, সন্দিগ্ধ সম্পত্তি কি, অথবা কোনো চোরাই সম্পত্তি পাইলো পুলিশের কার্যক্রম কি, পুলিশ আইনের 25, 26, 27 সঠিক। জি স্যার। পুলিশ আইনের সাথে 25, 26, 27, পিআরবি অনেকে লিখবে 251, নট ডোন্ট রাইট, এই 251 সাথে লাগাবেন না। আমি তো বলে দিচ্ছি 251 বিষয়টা আলাদা, ওইটা ওসির কার্যক্রম। 523, 24, 25 যে এটা হচ্ছে চোরাই সম্পত্তি যদি পুলিশ পায় সেক্ষেত্রে কি করবেন, পুলিশ আইনের 25, 26, 27, পুলিশ আইনের 25 জাস্ট হচ্ছে পুলিশ আইনের 25, আর হলো 26 কার্যক্রম 27, 26, 27 সব পুলিশে লাগে না, 25টা পুলিশের জাস্ট হেফাজত নেবে। 523 এবং অজ্ঞাত হলে, জব্দকৃত মালিক যদি অজ্ঞাত হয় তাহলে 23, আর যদি দাবিদার উপস্থিত 6 মাসের দাবিদার উপস্থিত না হয় এটা 24, আর যদি পচনশীল হয় বিক্রি করে দিবে শেষ 25। 550 ভেরি ইম্পর্টেন্ট, চেকপোস্টের ক্ষেত্রে আমরা আমরা তল্লাশি পরোয়ানা করি, আমরা দেহ তল্লাশি করি, এই একটা দ্বারাই এই জব্দ করতে পারি, আমাদের পুলিশের সব একটা সুপ্রিম পাওয়ার 550। আমরা চেকপোস্টে যে তল্লাশিটা করি কোন ধারা মতে, এই 550 দিই। আমরা দিলে 103, 103, 280 এগুলা আসলে কোনোটাই কানেক্ট সঠিক নয়। 280 আমরা আমাদের বিধিতে আমরা কার্যক্রম পরিচালনা করতে পারি, বাট একেবারে কার্যবিধিতে বলছে যে চোরাই বলে সন্দেহভাজন কাউকে যদি আপনার সন্দেহ হয়, পুলিশের ক্ষমতা রয়েছে 550। সর্বশেষ, এটা হচ্ছে পরীক্ষা আসে নাই, এমসিকিউ আসে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কি ক্ষমতা রয়েছে, যে থানার এলাকার জুরিডিকশনে একজন এসপি ও ওসির ক্ষমতা প্রয়োগ করতে পারে, এটা 151। মোটামুটি ভাবে অনেকেই মনে করতে পারেন যে স্যার তো অনেকগুলো দিয়ে ফেললো, আমাকে এখন বলেন, আপনারাই বলেন যে এখানে যে যতটুকু দিলাম, এখানে শুধু ওই যে সংজ্ঞাগুলো বাতাসের সংজ্ঞাগুলো আলাদা করাবো, তো ওগুলো ওখানেই করবেন। বাট প্রশ্নে আসছে, এখন আপনারা বলেন এখান থেকে আরো কি শর্ট চান, না আরো বাড়ানোর কিছু নাই, বাড়ানোর কিছু নাই, এখান থেকে আর শর্ট চান কিনা, শর্টের পক্ষে কে আছেন, কয়জন আছেন স্যার হাত তুলে। স্যার 523 যে কি বললেন স্যার, কোন ধারাটা দেব না স্যার?
523-24 সাথে ওখানে ওইটা তো হচ্ছে আপনার জি স্যার। ইনটেস্টেড প্রপার্টি। ওই ইনটেস্টেড প্রপার্টির সাথে 523-24 আপনি 523 থেকে খালি পুলিশ আইন অ্যাড করবেন। পুলিশ আইন 25-26-27 লিখবেন, 523-24-25 লিখলে হয়ে যাবে। এখানে 251 লিখবেন, আমরা 379 লিখতে পারেন। এটা হচ্ছে সন্দিগ্ধ 379, যেটা 379 রাইট লিখতে পারি। স্যার সবগুলোই নিচে একটা জায়গায় মিস স্যার করে গেছি স্যার। পিআরবি ওই যে পিআরবি 251 লাগবে না, 379 লাগবে। রাইট লিখতে, হ্যাঁ হ্যাঁ লিখতে, হ্যাঁ রাজু বলেন। স্যার একটা জায়গায় একটু মিস করে গেছি স্যার। ওই যে 337 হ্যাঁ 38 আচ্ছা, 39 ঘর 337 তারপরে 38 হচ্ছে এখানে শুধু রাজশাহী। 337 38 39 এটা হচ্ছে রাজশাহী। এইটা এই 39 কত কারণে এখানে একটা কোশ্চেন। পরে স্যার 337 কোনটা 38 দিচ্ছেন এইটা মিস করে গেছি স্যার। পরেরটা এরপরে কোনটা দিচ্ছেন সেটা মিস করে গেছি স্যার। এরপর হচ্ছে আপনার ওই যে 364 জনবন্দির কথা লিখছি, যে এরপর হচ্ছে 364 164 এটা হচ্ছে জনবন্দির পদ। এটা আপনারা পর করে যাবেন, সাব কনস্টেবল এসআই পড়া দরকার নেই। আর এরপর 401 দণ্ড স্থগিত করে মকুব ক্ষমতার কিভাবে কারা করবে, হ্রাস করবে কিভাবে। আর একই অপরাধে 403 একই অপরাধে একাধিক একবার দোষ সাব্যস্ত বা খালাস ব্যক্তি পুনর্বিচার করার নামে সাক্ষ্যয়নের সাথে বলছে 40। এই 3টা সেকশনই বলছে। এরপরে বলছে যে আপিল কোন কোন ক্ষেত্রে আপিল করা যায় না, যেটা 412 থেকে 14 নোট করছেন। এখন না করছি বলেন স্যার। একটু। আর যদি একেবারে শর্ট করতে চান, যদি কথা বলতেছেন না তাও আমি বলি, আরেকবার 2 মিনিট আমি শেষ করে দিচ্ছি। যদি শর্ট করতে চান, যদি আমি বলে দিব, শর্ট করতে চাইলে একটু নোট নেন। 42 নেন, শর্ট করে নিতে চাইলে নেন, এটা আপনাদের রিস্ক, হাইলি রিস্ক, তাও দিচ্ছি 42। আমি স্যার শর্ট করতে রাজি না স্যার, ধরা দিচ্ছেন এটাই হয়ে যাবে। ফৌজদারি মোটামুটি স্যার সহজ আছে এবং শর্ট লাগবে না, অনেক শর্ট শর্ট লাগবে হয়েছে না স্যার, স্যার। চলবে? এমনি অলরেডি স্যার অনেক শর্ট হয়েছে শর্ট স্যার। শর্ট যদি করতে যান স্যার চলবে স্যার। তাহলে হ্যাঁ এই বিষয়টা স্যার কি শর্ট আর এই দিলে যে তো পরীক্ষা না গেলে এটাই কি তো চলে? হলে, আমি তো বলছি, বলে নিছি যে নিজেকে সন্তুষ্ট হতে পারবেন না যে আপনি হলে পরীক্ষা দিতে গেছেন নাকি মানে আসছেন, মানে এটা হচ্ছে রিক বলবো না। অনেকের ক্ষেত্রে আবার যদি ঢেল মারে, ওই যে বলে না অল্পতে হয়ে যেতে পারে, এরকম কিছু আর কি। না, তারপরে তো স্পেশাল ম্যাজিস্ট্রেট দেন নাই স্যার, তারপরে 10 দেন নাই। এগুলো হচ্ছে পার্থক্য চলে যাবে, এগুলো পার্থক্য আছে, ওই তো। ওগুলো আচ্ছা, পার্থক্য। যাই হোক স্যার, এখান থেকে যদি আমরা বাদ দেই তাহলে উইথ বুক এবং উইদাউট বুক সমস্যা আছে স্যার। হ্যাঁ হ্যাঁ ইয়েস, এই জন্যই। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমি একটু কয়েকজনকে দেখি প্রশ্ন করি। এখানে আবার আপনাদের সাথে কিছু এখানে ফৌজদারি কিছু প্রশ্ন করছি এক লাইন করে, যদি ধারাটা আপনি জানার জন্য প্রত্যেকটা ধারা প্রশ্ন থেকে একটা করে ধারা স্যার আমি একটা দিছি। প্রশ্ন করি স্যার। রাসেল, স্যার আমার প্রশ্নটা হচ্ছে স্যার, এই যে গ্রেপ্তারের বিষয় স্যার, যেখানে বলছে পুলিশ অফিসার কোন কোন নিয়ম মেনে গ্রেপ্তার করবে স্যার, এখানে 46-এর ক থেকে কি ম পর্যন্ত দেওয়া লাগবে নাকি শুধু 46 ক দিলে হবে স্যার? কর্তব্য হচ্ছে 46-এর ক। 46 ক, ওখানে সবগুলো আপনার না। কারণ হচ্ছে যে গ্রেপ্তার করবে তার একটা দায়িত্ব কর্তব্য রয়েছে, আবার যে থানা ডিউটি অফিসার যে করতেছে তার আবার আলাদা দায়িত্ব রয়েছে। যে গ্রেপ্তার করবে সে তো থানায় নিয়ে আসবে, আবার নিয়ে আসার পরে সে কি করবে, সে আবার যদি নোট দিবে, সে সংশ্লিষ্ট রেজিস্টার গুলো, এগুলো আলাদা রয়েছে। মনোনীত পুলিশ কর্মকর্তা রয়েছে। প্রত্যেকটা ধারা যেহেতু আছে, প্রত্যেকটা কর্তব্য আলাদা আছে। একটু পড়ে নিয়েন। এগুলো যদি সমস্যা আমার বলে না, আবার আলোচনা করবো, কোনো টেনশন। এগুলো নিয়ে প্রশ্ন আছে তো ভাই, এগুলো নিয়ে আলোচনা করবো। এগুলো তো পরীক্ষা প্রশ্ন। এখন তো আমি এই যে এ, ওইরকম আলোচনার সময় নেই এখন, আপনাদের মাথা মুখস্থ করাইতে হবে। আমি যেটা বলতে সেটা শুনেন। যেমন এই যে প্রশ্ন করছি যে কখন স্যার জনসাধারণ পুলিশকে সহায়তা করতে বাধ্য, একটা প্রশ্ন। এগুলো আমাদের রিটেনের বড় প্রশ্ন আছে। তো অবশ্যই এই সেকশন আপনাদের ধরে দেওয়া হচ্ছে, এটা 42 দ্বারা প্রশ্ন। 42 দ্বারা প্রশ্ন। স্যার গ্রাম প্রধান হিসেবে আপনার স্যার কি 54 ধরনের দ্বারা আইনগত দায়িত্ব রয়েছে, এবং নির্ধারিত যে অপরাধ, সংশ্লিষ্ট অপরাধ যথাযথ করতে রিপোর্ট করা, এই যে 45। জাস্ট এখানে প্রত্যেকটাই, এই যে আপনাদের শীটটা দিচ্ছি এখানে, এই যে লেখছি দেখেন, এখানে একটা দিছি, এই যে গ্রেপ্তারকারী পুলিশ কর্মকর্তা প্রধান কর্তব্য কি, আইনানুগ পদ্ধতিতে গ্রেপ্তার করা, গ্রেপ্তার ব্যক্তির অধিকার নিশ্চিত করা, 45-46-এর ক। আচ্ছা, গ্রেপ্তার প্রচেষ্টায় বাধা প্রদান করলে কি করা যায়? অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়। আর এটাকে গ্রেপ্তার কিভাবে সম্পন্ন করা হয়? গ্রেপ্তারকৃত ব্যক্তি স্পর্শ দেহকে আটক করার মাধ্যমে গ্রেপ্তার করা হয়, যদি না সে নিজে আত্মসমর্পণ করছে। একেবারে এই যে সেকশন গুলা দিছি, প্রত্যেকটা থেকে একটা করে প্রশ্ন দিছি, একটা করে ধারা দিছি। যারা একটু সময় পাবেন, আপনারা এই পিডিএফটা একটু হলেও রিডিং করে নেবেন। সমগুণ ফর্মে জারি করা হবে 68, নির্ধারিত ফর্মে 68 দ্বারা। একেবারে শর্ট করে দিছি। আবার পরীক্ষা হলে এই শর্ট মাইরে হয়ে পড়েন না। যেটা শর্ট মারা শর্ট মারা, যদি ধারা সঠিক হয়ে যায়, শর্ট অনেক সময় অল্প কথায় কাজ হয়ে যাবে। একেবারে সব প্রত্যেকটা ধারা, এর যে সাজেশন আছে, সাধারণ ভিত্তিক ছোট ছোট প্রশ্ন আছে, কিন্তু আমরা স্যার প্রশ্নে যাব। এই যে উত্তর সহ পিডিএফ এগুলো দিয়ে দিবেন স্যার।
হ্যাঁ উত্তর দিছি তো, এখানে উত্তর দেওয়া আছে, লেখছি যে হ্যাঁ, তদন্তের রিপোর্ট কিভাবে দাখিল করা হয় 158, নির্ধারিত পদ্ধতিতে আইনের পদ্ধতিতে দাখিল করা হয়, সেইটুকুই উত্তর, আর কোনো কিছু না। একটু পড়তে হবে ভাই, এখন একটু পড়তে হবে, এটা হলো কথা, একটু পড়তে। যেমন অন্তর্বর্তী তদন্ত রিপোর্ট কি, এই লেখছি যে তদন্ত সম্পন্ন হওয়ার পূর্বে তদন্ত অগ্রগতি প্রাসঙ্গিক বিষয়ের সঙ্গে দাখিল করা রিপোর্ট 173 খ, এইটুক লিখলে আপনার ফোন মার। যে অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্ট কি, যে তদন্ত সম্পূর্ণ হওয়ার পূর্বে তদন্তের অগ্রগতি বা প্রাসঙ্গিক সম্পর্কে দাখিল রিপোর্ট করা, শেষ। তারপরে দেখি যে একই অপরাধের বিষয়ে নালিশি মামলা পুলিশের তদন্ত হয় একসঙ্গে কি চলে কি করা হয়, উত্তর আইন নির্ধারিত পদ্ধতিতে উভয় কার্যক্রম সমন্বয় করে পরবর্তী ব্যবস্থা করা হয়, 205। এইটুক লিখলো মার্ক স্যার পাবে, স্যার এইটুক একটুখানি লিখলো স্যার। মার্ক, এইটুক লিখলো মার্ক পাবে, একেবারে স্যার সব চলে এসেছে। হ্যাঁ, স্যার দেখা যাচ্ছে যে ওই যে আপনার হচ্ছে মামলার ক্ষেত্রে যদি শিশু উল্লেখ করে দেয়, তখন কি স্যার আমাদের এই যে শিশু আইনের হচ্ছে 15 ক উল্লেখ করা লাগবে স্যার? 15 ক কি, ওই যে শিশু আইনে যেটা বলছো? জি স্যার। হ্যাঁ, যদি শিশু আইন, শিশু আইন অফিস সব সময় তো সব আইন থেকে উল্লেখ করে তোমার ধরে নিতে হবে, তবে কানেক্টেড আইন ও বিধি লিখতে পারবে, কোনো সমস্যা নেই, তবে মূল বিধিটা লিখে তারপর অন্যান্য কানেক্টেড লিখবে, এটা খেয়াল রাখতে হবে। সবাই একটু থাকেন। স্যার আচ্ছা, সুবর্ণ দ্বারা কি একটা প্রশ্ন করছিলেন, এটা বুঝলাম না স্যার। আচ্ছা, সুবর্ণ দ্বারাটা পূর্ববর্তী দণ্ড কিভাবে খালাস প্রশ্নটা কিভাবে বহন আসছে? করা যায়, পূর্ববর্তী দণ্ড কিভাবে বহন 500 টাকা বললাম, যে আইনানুগ প্রমাণের পদ্ধতি, আইনানুগ প্রমাণটা কি, ওই যে যে কোর্ট থেকে সার্টিফিকেটের মাধ্যমে, যেখানে ম্যাজিস্ট্রেট যেখানে সই করছে সিল স্বাক্ষর দিয়ে, এইগুলো আইনানুগ প্রমাণ। মানে আমি বললাম তো যে ভাষা যদি আপনার সঠিক থাকে না, ধারাটা সঠিক থাকে, অল্পতেই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, কি হয়েছে, বলো, কে বললো? স্যার সুবর্ণ দ্বারা থেকে কিভাবে প্রশ্নটা আসবে বললেন, এটা বুঝি নাই স্যার। 54 ধারা থেকে আসতেছে, আসতেছে, আমি যাচ্ছি, একটু যাচ্ছি, একেবারে উপরে যাচ্ছি। এখন দেখেন, আমাদের এই কোশ্চেন গুলো দেওয়া ছিল আপনাদেরকে, অনেকগুলো দেওয়া ছিল। যে প্রথম প্রশ্নে আপনারা দেখতে পাচ্ছেন যে আহ প্রশ্ন এখানে মার্কিং দেওয়া আছে, মার্কিং গুলো থাক। যে প্রশ্ন আসতে পারে যে কোন কোন ক্ষেত্রে জনসাধারণ ম্যাজিস্ট্রেট পুলিশকে সাহায্য করতে বাধ্য, এটা একটা একটা নর্মাল প্রশ্ন, একেবারেই নর্মাল প্রশ্ন, যে জনসাধারণ কখন ম্যাজিস্ট্রেট পুলিশকে সাহায্য করতে, কখন কখন বলছিলাম আমরা দুইটা ক্ষেত্রে বলছিলাম, একটা হচ্ছে গ্রেপ্তার আর একটা হচ্ছে কি আইন শৃঙ্খলা সম্পত্তি রক্ষা রক্ষার ক্ষেত্রে। বা শান্তি রক্ষা বা জনশান্তি, যেটাই বলো। তাহলে আমরা কি অবশ্যই যে গ্রেপ্তার পলায়ন রোধ করার ক্ষেত্রে মূলত দুইটা পয়েন্ট লিখে নিজের মতো লিখবেন, ধারাটা ঠিক মতো লিখবেন, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু একটা সাধারণ নাগরিকের দায়িত্ব, 42 ধারাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট ভাবে একজন সাধারণ নাগরিকের দায়িত্ব, যে একজন ম্যাজিস্ট্রেট এবং একজন সাধারণ নাগরিক কখন বা কখন জনসাধারণ ম্যাজিস্ট্রেট পুলিশ সাহায্য করতে পারে, এটা একটা কমন কনসেপ্ট, শেষ এটা সবার। তো বলতে পারে যে জনসাধারণ কখন পুলিশকে সাহায্য করার আইনগত বাধ্যকতা কি কি, বা বাধ্য কিনা, জনসাধারণ ম্যাজিস্ট্রেট পুলিশ সাহায্য করতে বাধ্য কিনা, এইভাবে প্রশ্ন করবে। হ্যাঁ বাধ্য, হ্যাঁ বাধ্য, কত 42 ধারা, ফৌজদারি কার্য 42 ধারা বিধান অনুসারে, ফৌজদারি কার্য 42 ধারা প্রশ্ন মোতাবেক বা প্রশ্ন অনুসারে, আপনি যে যেভাবে উপস্থাপন করেন। ফৌজদারি কার্য 42 ধারা বিধান অনুসারে দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে গ্রেপ্তার পলায়ন প্রতিরোধ আর একটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে। যে গ্রেপ্তারের পরে কোনটা, যখন কোনো আপনার কোথাও কোনো আমি গ্রেপ্তার করতে গিয়েছি কাউকে, গ্রেপ্তার পলায়ন, সে যে পলায়ন চেষ্টা করে, তখন এখানে উদাহরণ দেওয়ার দরকার নেই, যখন প্রশ্নটা একটু বড় হয়ে যাচ্ছে উদাহরণ দরকার, যখন ছোট ছোট প্রশ্নের উদাহরণ দেওয়ার চেষ্টা করবেন। এগুলো আমি বোঝানোর জন্য দিচ্ছি, আপনার যাতে মাথায় থাকে। তাহলে গ্রেপ্তার বা পলায়ন রোধ করার জন্য গ্রেপ্তার করবেন। আর এটা হচ্ছে যে সাধারণ মানুষকে জনশান্তি বা প্রতিরোধ, যেটা হচ্ছে আইন শৃঙ্খলা, যেটা হচ্ছে কোথাও কোনো সরকারি সম্পত্তি বা টেলিগ্রাফ রয়েছে, বা সরকারি সম্পত্তি যাতে ক্ষতির প্রতিরোধ, যাতে কেউ এই যে রেল লাইনের যাতে কেউ একটা উঠাতে না, এরকম আছে না আমাদের, যে রেল লাইন, খাল, টেলিগ্রাফ, সরকারি সম্পত্তির ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য এই কি করবে, অবশ্যই ম্যাজিস্ট্রেট পুলিশকে সাহায্য করবে। যদি প্রশ্ন আসে যে জনসাধারণ ম্যাজিস্ট্রেট পুলিশকে সাহায্য করতে বাধ্য, কিন্তু কোনো এক জায়গায় রেল লাইনে কি বলে উঠায় ফেলছে রেল লাইন, এটা আপরুটেড বলে নাকি কি বলে, এটাকে উল্টায় ফেলছে, এখন ক্ষতি সাধন করছে, ওখানকার ওই বাসিন্দা তার কাছ থেকে একটা সরকারের পিলার ভেঙে ফেলছে, কিন্তু ম্যাজিস্ট্রেট পুলিশকে সংবাদ দেয় নাই, এখন সংবাদ না দেওয়ার সাজা কত হবে প্যানেল কোর্টে? 42 সংবাদ স্যার দেয় নাই স্যার। হ্যাঁ, সংবাদ দিচ্ছে তোমার 75। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সবাই বলেন কত, ভুলে গেছে, দেখছো? আমি কিন্তু 176 শুরুতেই হচ্ছে সরকার
176 সে সরকার কর্মচারী স্যার, তাই আর এমনি হারাই হচ্ছে গেছে, 87। হারাই গেছে, একেবারে সব খাই না ফেলাইছে। আমি ওটা কি ক্লাসের স্যার একটু শুরুতেই বলছি, পুলিশের যদি জনসাধারণ ম্যাজিস্ট্রেট সংবাদ দিতে বাধ্য, কিন্তু সংবাদ যদি না দেয় তাহলে পেনাল কোড 187, ডাইরেক্ট বলে দিছি, প্রথমে আলোচনা করছি এটা। 87 জি স্যার। আর যদি সংবাদ প্রদান রিপোর্ট টিপোর্ট না দেয়, যে একটা লাশ পরে আছে, পরে আছে, কোথাও কোনো কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কোনো হচ্ছে, কোনো একটা সংবাদ পাইছে, কিন্তু সংবাদ এটা আমার কাছে রাখতে পারবো না, আমি জানাই দেবো পুলিশকে, তাহলে এটা করবো এই 176, 44 এবং 45-এর ক্ষেত্রে 176, খেয়াল রাখবেন, এইটা আর আমরা খুব শুধু কানেক্টেড। একটাই প্রশ্ন জানতাম যে জনসাধারণ যদি সাহায্য না করে তাহলে সেক্ষেত্রে 87, আবার সংবাদ প্রদান না করে নতুন সাল জানলাম। হ্যাঁ, এটাই তো, সংবাদ প্রদান না করলে 176, আর সাহায্য না করলে 187, তাই তো, এটাই তো, ঠিকই তো আছে। আচ্ছা। এই যে এখানে লিখে দিয়েছি যে জনসাধারণ ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার যুক্তি করে সাহায্য না করতে কোন ধারায় অপরাধ হবে, এই লেখা আছে, এই যে 187 অনুযায়ী 87 হবে। সরকারি সম্পত্তি রক্ষা করতে না হয় তা অপরাধ গণ্য হবে। বুঝতে পারছেন? এই যে নিচেও দিছি যে জনসাধারণ কখন কি পরিস্থিতিতে পুলিশ ম্যাজিস্ট্রেট সাহায্য করতে বাধ্য। আমি উপরের প্রশ্নটি ব্রড হয়ে গেছে, এটা বাদ দিয়ে দিলাম, এই প্রশ্নটা বাদ দিয়ে দিলাম এখান থেকে। আচ্ছা থাক, এখানে পিডিএফ আছে, এখান থেকে কাট করে আপনাদের দিয়ে দেবো, দুইটাকে। স্যার এইখানে মিথ্যা তথ্য দিলে যে 182 আছে, এটা কি এখানের সাথে রিলেটেড স্যার? 182 কে করতে হইলো ভাই? মানে এটা কি এর সাথে যায় কিনা স্যার, ওই যে না মিথ্যা না না, তথ্য দিলে? নেভার নেভার এলাও, নেভার এলাও, একেবারে জিরো পয়জন প্রশ্ন। ওনাকে ঠিক আছে। এটা ওখানে, এখানে মিথ্যা বিষয়টা আলাদা, মিথ্যা মিথ্যা বিষয়টা হচ্ছে একেবারেই কানেক্টিভিটি, একটা ডকুমেন্টের একটা বিষয়, যে আপনি থানায় গেছেন, একটা এফআইআর দিচ্ছেন, একটা অভিযোগ দিচ্ছেন, সেটা তদন্ত করে পুলিশ দেখছে একেবারেই মিথ্যা বানোয়াট, একেবারে যৌক্তিক নাই, একটা তথ্য নির্ভর নয়, তখন আপনার বিরুদ্ধে এই 182 200 এটা আমল অযোগ্য প্রসিকিউশন দাখিল করতে পারে। এই 182 আর 200 এগুলো হচ্ছে আপনার না, এগুলো হচ্ছে কগনিজেবল না, এগুলো হচ্ছে প্রসিকিউশন দাখিল করতে পারে। খেয়াল রাখতে হবে, একেবারে খুব সাবধান, খেয়াল রাখতে হবে আমাদের। জেনে নিছেন ভালো। এখানে একটা কথা রয়েছে যে এই প্রশ্নে জনসাধারণ কোন কোন পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেট সাহায্য করতে পারে, এখানে শুধু 42 নয়, এই জনসাধারণ কোন কোন পরিস্থিতি এখানে যদি বলে কখন সাহায্য করতে বাধ্য, দুইটা ক্ষেত্রে, প্রশ্নের ধরনটা বুঝেন, কখন দুইটা বোঝেন, কি কি পরিস্থিতিতে, এখানে 42 আসবে, সাথে আসবে 127 আসবে, 103-এ আসবে, এই যে অ্যাড করছে যে আপনার যখন বেআইনি সমাবেশ হবে, বেআইনি সমাবেশ হচ্ছে, তখনও কিন্তু আপনার তাদের পুলিশকে সহযোগিতা করতে পারবেন, এবং কোথাও কোনো তল্লাশি করতে গেছেন, 2 বা ততোধিক লোক সেখানে তাদেরকে সাহায্য করবে, এই কথা বলা রয়েছে। এগুলো একটু অ্যাড করা যায়, যদি কেউ অ্যাড, অন্যান্য আমরা এগুলো অ্যাড করাটাই শ্রেয়, যদি না মনে করেন তাহলে 42 দিবেন, তবে অনেকেই দিবে যদি সময় থাকে, প্রশ্নের মার্ক বেশি। আর যদি না দেখেন 42 দিবেন, কোনো সময় কোন কোন পরিস্থিতি একটু খেলে রাখবেন, এগুলা আমরা আমরা যেহেতু পড়ে যাচ্ছি, এগুলা বিভিন্ন আমরা হলে গিয়ে বুঝতে পারেন প্রশ্নের ধরনটা অনুযায়ী কতটুকু লিখবেন। আগে হচ্ছে মূল ধারাটা লিখবেন, এর অতিরিক্ত লেখা যদি একটু থাকে লিখে দেবেন, কোনো সমস্যা নাই। সাহায্য সহযোগিতা না করলে 187। এখন দেখেন, এই যে জনসাধারণ কখন বা কি পরিস্থিতিতে পুলিশ ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিতে বাধ্য, অবশ্যই সংবাদ দিতে বাধ্য, যেটা 44 যেটা বললেন, কোন কোন পয়েন্টে লিখতে পারেন, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অপরাধ, বেআইনি সমাবেশ কোনো অপরাধ, চুরি দস্যুতা ডাকাতির সঙ্গে অপরাধ, তারপর হচ্ছে সম্পদ অগ্নি সংগ্রহ কোনো অপরাধ, তারপর হচ্ছে রাত্রিবেলা কোথাও ওই যে অপরাধ অনধিকারের সঙ্গে প্রবাদ, অপরাধ। তবে এই ধরনের অপরাধ যদি ম্যাজিস্ট্রেট সংবাদ দিবেন, যদি সম্ভবত এই ধরনের কোনো অপরাধ কেউ করতে চায়, রাষ্ট্র, বেআইনি সমাবেশ, চুরি দস্যুতা ডাকাতি, এগুলো যদি পয়েন্ট আকারে লেখেন, যদি ধারা না লেখেন, এখানে দেখা যাচ্ছে পয়েন্ট ধারা, এগুলো মনে না রাখার কোনো সমস্যা, আমরা লিখবেন যে নিম্নলিখিত ক্ষেত্রে, নিম্নলিখিত অপরাধের ক্ষেত্রে, যেমন রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, বেআইনি সময় সংক্রান্ত অপরাধ, চুরি দস্যুতা ডাকাতির ক্ষেত্রে অপরাধ, তারপরে সম্পত্তি সংক্রান্ত অপরাধ, অথবা রাতের বেলা অপরাধ অনৈতিক গৃহপ্রবেশ সংক্রান্ত, এই ধরনের সংবাদ যদি কোনো অপরাধ চেষ্টা করে, কোনো অপরাধী বা অপরাধ সংগঠনের চেষ্টা করেছে বলে যে আমি জানতে পারি, তাহলে সম্ভবত নিকটতম পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিব। যদি সংবাদ না দেই, তাহলে পেনাল কোডের 176 অনুযায়ী আমার দণ্ডে দণ্ডিত হবে। বুঝতে পারছেন? এই জন্য দেখেন, আপনারা এই প্রশ্ন চলে যাচ্ছে এখন, সব ধারা একটার সাথে কানেক্টিভিটি, খেয়াল রাখতে হবে। আর 45 এটা দরকার নেই, 45 দরকার নেই প্রশ্ন। এই যে অ্যারেস্টের প্রশ্ন চলে আসছে, অ্যারেস্টের প্রশ্ন চলে আসছে, গ্রেপ্তার, যেটা আমি বলছিলাম, গ্রেপ্তার কি, সবাই একটু মনোযোগ দেন। আজকে প্রশ্ন দিয়েছিলাম 2টা, কেউ লেখা জমা দেন নাই, তার মানে আমার চেয়ে আপনারা ব্যস্ততা বেশি, যারা দিচ্ছেন না ফাঁকি না। আপনারা, আমি তো চেষ্টা করবো আপনাদের কাছে পড়াটা আদায় করার জন্য, আমি যা করি আপনারা আমাদের আমার চেয়ে অর্ধেকও করেন না। আমি যা করি আমার চেয়ে আপনারা অর্ধেকও কাজ করেন না, ডিউটি করি, আর অন্যান্য কাজ আছে,
ক্লাস রেডি করি, আবার আসতে হয়, যে ক্লাস নিচ্ছে আপনার, আমার প্রচুর ঘুম আসতেছে। চেষ্টা করতেছি যাতে আপনারা এই কষ্টের ফসলটা আপনারা দেন। গ্রেপ্তার কি, গ্রেপ্তারের কাকে বলে, গ্রেপ্তারের পদ্ধতি, গ্রেপ্তার যদি কাকে বলে একের স্পেসিফিক হোগো এভাবে লিখবেন, অন্য কোনো গাইডের যা আছে লেখা দরকার নেই। গ্রেপ্তারের সংখ্যাটা পিআরবি 316 থেকে আমি লিখছি, যে এখানে গ্রেপ্তার কথাটা একটা, এই যে এখানে দেখেন এই এখান থেকে লিখছে, অথবা এই যে গ্রেপ্তার, এই যে এখানে নিচের দিকে তাকান, যে স্লাইড দেখা দেয়, এই যে গ্রেপ্তারটা কি, এটা আপনাদের স্ক্রিনশট আমি দিয়ে দিব, অবশ্যই সমস্যা নাই। গ্রেপ্তার অর্থ হচ্ছে রোধ করা বা থামানো, আইন বলে গ্রেপ্তার করা। এই অভিধান, এই কথাটা বলা রয়েছে যে অভিধান বলতে ডিকশনারিতে, অক্সফোর্ড ডিকশনারিতে বলছে যে সি সামবডি অথর অফ দ্য ল, ইংলিশটাই বলেছে যে সাধারণ অর্থ হচ্ছে গ্রেপ্তারটা হচ্ছে আটকানো। আমরা হ্যান্ডকাপ লাগাইলে আমরা রেস্ট বলে, কাউকে আটকানোটা হচ্ছে গ্রেপ্তার। কোনো আসামি, প্রথম হচ্ছে কোনো আসামি, কোনো অভিযুক্ত বা সন্দেহিত ব্যক্তি ধর্তব্য অপরাধ সংক্রান্ত ব্যক্তির কথায় কাজে স্পর্শ করে, যেটা 46-এর কথায় বলা রয়েছে, স্পর্শ করে বা অন্য কোনো, অর্থাৎ আইন যেভাবে একটা কথায় গ্রেপ্তারিদের শেষ করে দিচ্ছে। আইন যেভাবে আপনাকে অ্যাপ্রুভাল করেছে, পারমিশন দিয়েছে, সেইভাবে যে আপনি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন আসামিকে হত্যা করে বা থামানোকে। এখন যে যাবজ্জীবন কারাদণ্ডে যিনি আসামি, সে যদি 46-এর 3 অর্থাৎ 46-এর 3 দ্বারা হয় যে সে আসামি পলায়ন করতে, তখন আপনি অবশ্যই গুলি করবেন। আপনার 46-এ তো বলছে কি, 3-এ বলছে একমাত্র মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত আপনি কি করবেন, গুলি করতে পারবেন না। কিন্তু মৃত্যুদণ্ড যাবজ্জীবন সে যদি পলায়ন করে, তখন আপনি কি করতে, ফায়ার করতে পারবেন। তবে এদেরকে এই আটকানো বা থামানোকে কি বলা হয়, গ্রেপ্তার বলা হয়। পিআরবি ফৌজদারি কার্ড 46 এবং পিআরবি 316। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই যে কে জানি প্রশ্ন করছিলেন যে এই গ্রেপ্তারের প্রক্রিয়া, পুলিশ কর্মকর্তার দায়িত্ব ব্যাখ্যা করুন, বিশেষভাবে গ্রেপ্তারের সময় কোন কোন ধাপগুলো মানা বাধ্যতামূলক। একটা প্রশ্ন আসলে দেখেন এইভাবে আসবে, যে গ্রেপ্তারের প্রক্রিয়া, রাসেল মনে প্রশ্ন করছিলেন যে গ্রেপ্তারের প্রক্রিয়া, পুলিশ কর্মকর্তার দায়িত্বগুলো ব্যাখ্যা করুন। এটা একটা প্রশ্ন, দেখেন পুরো কত বড় প্রশ্ন, এক পাতার প্রশ্ন। আপনি যদি সবগুলা দেন তাহলে তো আপনার 5 পাতা হয়ে যাবে ভাই। এই প্রশ্নটা এবার ইম্পর্টেন্ট, আমি একটা প্রশ্ন ধরছি, যদি আসে এটাই আসবে, যে গ্রেপ্তার প্রক্রিয়া, পুলিশ কর্মকর্তার দায়িত্বগুলো ব্যাখ্যা করুন, বিশেষভাবে ক্ষমতা গ্রেপ্তারের সময় কোন কোন ধাপগুলো মানা বাধ্যতামূলক, একজন কি কি মানবে। 46-এর ক থেকে ও পর্যন্ত লিখলেই হবে স্যার, সংক্ষেপে। ভাই এখানে গ্রেপ্তারের যে প্রক্রিয়া, পুলিশ কর্মকর্তার দায়িত্ব, যখন বলে পুলিশ কর্মকর্তার দায়িত্ব, কোনো কথা নাই, আপনি 46-এর ক লিখবেন, আর কোনো কিছু, পরিচয় প্রদর্শন, পরিচয় প্রকাশ করবেন, গ্রেপ্তার স্মারক দেখাবেন, পরিচয় বন্ধুদের অবগত করবেন, চিকিৎসা অদ্বৈত নজরদারি করবেন, আইনজীবী পরিবেশ সাক্ষাৎ করে দেবেন। এই মোটামুটি 46-এর কটা একটু ভালো করে পড়বেন, এখানে তাই আলোচনা করা হয়েছে। 46টার কটা পড়বেন, ভালো করে পড়বেন, এখানে একটু যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে, সহজভাবে বোঝা যাবে। তাহলে আমরা কি কি পাইলাম, আমরা পাইলাম হচ্ছে 46-এর কথা বলে পরিচয় প্রদর্শন, যাকে আমি গ্রেপ্তার করতে যাচ্ছি, গ্রেপ্তার ব্যক্তির মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে, এবং পেনাল কোড এই এটা আছে কি বলে, ফৌজদারি কার্যবিধি অনুসারে, এই ফৌজদারি কার্যবিধি অনুসারে প্রক্রিয়া পুলিশের যে কিছু নির্দিষ্ট দায়িত্ব আরোপ করার কথা বলা হয়েছে। এখানে কি কি মৌলিক কিছু কিছু যে পরিচয়, আমি যখন যাবো কোথাও গ্রেপ্তার করতে গিয়ে, আচ্ছা এটা হচ্ছে, আমি একটাই নেই,